তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 12-20-01। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 14 জুলাই 2025 সালে সোমবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 2টায়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 48টা প্রশ্ন, খ বিভাগ থেকে 15টা প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 14টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে 100% প্রশ্নে কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, আসাবিয়া বলতে কি বুঝো? কৈটিল্যের রাজমণ্ডল তত্ত্বটি লিখো। প্লুটোর আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কীরূপ ছিল? মানব প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা বর্ণনা করো। রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে হবসের ধারণা বর্ণনা করো। জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? নৈতিকতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণা ব্যাখ্যা করো। একুইনাসের মতে আইনের শ্রেণী বিভাগ সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, এরিস্টটলের মতে দাসপ্রথা কি? প্লুটোর ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি লেখো। মেকিয়াভেলি বাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পার্থিব রাষ্ট্র এবং বিধাতার রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? কৈটিল্যের কূটনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাকৃতিক রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো। রুশোর মতে সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্যটা নির্দেশ করো। এরপরে পরের দুইটা প্রশ্ন হচ্ছে, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো এবং 17 নম্বর প্রশ্নটা হচ্ছে, সেন্ট অগাস্টিনের মত অনুসারে গির্জা এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক লিখো। এখন একটা বিষয়টা হচ্ছে, আমি কিন্তু তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আমি খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত অংশ থেকে মাত্র 15টা প্রশ্ন দিয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে এখানে কেন তাহলে 17টা প্রশ্ন? তো সেই বিষয়টি আমি বলছি, তোমাদের যাদের প্রস্তুতি ততটা ভালো না, যারা শেষ পর্যায়ে এসে পড়াশোনা করছো বা যারা বিভিন্ন কারণে একেবারে শুরু থেকে পড়াশোনা করার সুযোগ পাও নাই, তোমরা শুধুমাত্র 1 থেকে আরম্ভ করে এই 15 পর্যন্ত অর্থাৎ রুশো সাধারণ ইচ্ছা এবং সকল ইচ্ছা এই এতটা পর্যন্ত পড়বা। এই 1 থেকে 15 পড়লেই তুমি অবশ্যই কমপক্ষে 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। 16 এবং 17 নম্বর প্রশ্ন কখনোই দুর্বল স্টুডেন্টদের পড়ার কোনো দরকারই নেই, কারণ তোমরা 1 থেকে 15 পর্যন্ত পড়লে কিন্তু 5টা প্রশ্ন কমন পেয়ে যাবা। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি কখনোই কোনো বিষয়ের প্রশ্নের মধ্যে কিন্তু আমি খ বিভাগে 12টার বেশি প্রশ্ন দিই না, এবং আমি বলি দিই যে আমার এই 12টা প্রশ্ন পড়লে তুমি 100% প্রশ্ন অর্থাৎ 5টার উপরে প্রশ্ন কমন পাবা। 5টা না, আলহামদুলিল্লাহ 5টার উপরে প্রশ্ন কমন থাকবে। তো এইখানে কেন স্যার 15টা, এখানে কেন আরও 3টা বেশি? তো আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি, তুমি যদি এখানের এই 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন না পড়ো অর্থাৎ এই 15টা প্রশ্ন না পড়ো, তুমি 5টা প্রশ্ন কমন পাবা না। তাই 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য অর্থাৎ 5টা, তুমি যদি 15 পর্যন্ত না পড়ো তুমি 5টার কম প্রশ্ন কমন পাবা। তাহলে এই 5টা 1 থেকে আরম্ভ করে 15 পর্যন্ত প্রশ্ন যদি পড়ো, আমি অনলাইনে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি অবশ্যই তুমি 5টা প্রশ্ন কমন পাবাই পাবা। আর যারা ভালো স্টুডেন্ট বা যারা ভালো ছাত্র, যারা একেবারে শুরু থেকে পড়াশোনা করেছো, তারা 16 এবং 17 নাম্বারটা পড়তে পারো। তবে দুর্বলদের কখনোই এই 2টা প্রশ্ন শেখার দরকার নাই। আচ্ছা, এরপর দেখো এই কথাটি আমি লিখে দিয়েছি, দুর্বল ছাত্রছাত্রীরা খ বিভাগের প্রথম 15টি প্রশ্ন পড়ুন। কেন পড়বা? কারণ এই 15টা প্রশ্ন পড়লে তুমি 5টা প্রশ্ন কমন পাবা। আসো এবার আমরা ক বিভাগের অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। তো তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে, স্ট্রেংথ ইজ পাওয়ার অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা একটু দাঁড়াও, স্ট্রেংথ ইজ পাওয়ার অ্যান্ড হ্যাপিনেস ইজ ইটস এন্ড। উক্তিটিকার, উক্তিটা হচ্ছে কৈটিল্যের। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখানে একটা জিনিস তোমাদেরকে অতিরিক্ত একটা বিষয় শিখাই দিই। দেখো এখানে লেখা আছে ইটস, ITS, ইটস। ITS, ইটস মানে হচ্ছে এটির বা ইহার, কিন্তু তুমি যদি ভুল করে IT লেখার পরে একটা ঊর্ধ্বকমা মানে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এসটা লেখো, IT একটা অ্যাপোস্ট্রফি মানে উপরে একটা কমা দিলে তারপরে এস দিলে, তখন এটা কিন্তু অর্থ পাল্টায় যায়, তখন সেটা উচ্চারণ ইটস, কিন্তু সেটা দিয়ে বোঝায় ইট ইজ। ইটকে সংক্ষেপে ইটস লেখে, যেমন ইটস আ ক্যাট, এইটা একটা বিড়াল। ইটস আ ক্যাট মানে মুখে কথা বলার সময় এগুলিকে সংক্ষেপে বলে ইটস আ ক্যাট। কিন্তু ITS, ইটস মানে কি এটির, যেমন আমি বাক্যের অর্থটা বোঝাই, হ্যাপিনেস ইজ এন্ড, মানে হ্যাপিনেস ইজ ইটস এন্ড, মানে কথাটার অর্থটা হচ্ছে সুখ বা শান্তি হলো এটির পরিসমাপ্তি বা এটার শেষ পর্যায়টা কি, এটির শেষ পর্যায় হচ্ছে শান্তি। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো,
এরপরে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা তাও এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার পরও এটা পরীক্ষার মধ্যে আসবে না এই বছর, কারণ এটা গত বছর অর্থাৎ 2022 সালে চলে এসেছিল। আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং সে সর্বত্রই শৃঙ্খলিত, উক্তিটিকার। এইটাও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দেখা যায় সবসময় এটা পরীক্ষার মধ্যে আসে। উক্তিটা হচ্ছে যে যোগ রসো, তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরও এইটাও কিন্তু এই বছর আসবে না। কেন আসবে না? কারণ এটা গত বছর চলে এসেছিলো। এরপরটা দেখো, ভার্চু ইজ নলেজ, এই উক্তিটা কে করেছে? এই উক্তিটা সক্রেটিস করেছেন। তো এখানে মনে রাখবে এটা কিন্তু ইংলিশে দেওয়া আছে, এই কথা কিন্তু বাংলায়ও আসতে পারে। বাংলা কীভাবে আসতে পারে? সদ্গুণী জ্ঞান। তো তোমাদের এবং মনে রাখবে এটাও তোমাদের অবশ্যই প্রশ্নটা এই বছর পরীক্ষার মধ্যে আসবে। ভার্চু ইজ নলেজ উক্তিটি কে করেছেন বা সদ্গুণী জ্ঞান কে করেছেন? এটা সক্রেটিস। সুতরাং ভালো করে শিখবা। আচ্ছা এরপরে দেখো, দাস তার প্রভু জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতের, উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন এরিস্টটল। এরপরে দেখো, রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছেই হচ্ছে সার্বভৌমত্ব, উক্তিটি কে বলেছে? উক্তিটি করেছে যে যোগ রসো। জনগণের ঘৃণা অর্জন করে কোনো রাজাই উপকৃত হতে পারে না, উক্তিটিকার। উক্তিটি হচ্ছে নিকোলো মেকিয়াভেলির। এরপরটা হচ্ছে দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লুটো। আচ্ছা এরপরে 9 নম্বর প্রশ্নটা দেখো, সুমা থিওলজিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে সেন্ট টমাস একুইনাস। আচ্ছা এরপরে 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, দ্য সিটি অফ গড এর রচয়িতাকে, দ্য সিটি অফ গড এর রচয়িতা হচ্ছে সেন্ট অগাস্টিন। এরপরের প্রশ্নটা হচ্ছে 11 নম্বর, সোশ্যাল থট এর রচয়িতা হচ্ছে ইবনে খালদুন। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, লিভিয়াথান গ্রন্থের লেখক হচ্ছে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে এই বছর, তাই ভালো করে শিখবা। গ্রন্থের লেখক হচ্ছে টমাস হবস। এরপরটা দেখো, দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে এরিস্টটল। এরপরের 14 নম্বর প্রশ্ন হচ্ছে, টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটি কোন দার্শনিকের? এটা হচ্ছে জন লকের। মেকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ কোনটা? মেকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? দ্য প্রিন্স গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় ছিল রাজকুমারের গুণগান করো। আচ্ছা, আল উমরান কি? আল উমরান হচ্ছে ইবনে খালদুন রচিত একটি গ্রন্থ। এ গ্রন্থে সমাজতত্ত্ব বিষয়ে আলোচিত হয়েছে। সংস্কৃতির বিজ্ঞানকে আরবিতে আল উমরান বলা হয়। আচ্ছা দেখো, আল মুকাদ্দিমা কি ধরনের গ্রন্থ? এটা হচ্ছে বন্ধ জাতীয় গ্রন্থ। আসাবিয়া কি? অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা দেখা যায় প্রতি বছরই আসে, কিন্তু যেহেতু এটা গত বছর চলে এসেছিল, তো 2022 সালে চলে এসেছিল, তাই এটা না শিখলেও চলবে। আসাবিয়া বলতে ইবনে খালদুন যাযাবর সমাজের পারিবারিক এবং সাম্প্রতিক চেতনা বা গোষ্ঠী সংহতিকে বুঝিয়েছেন। পলিটিকই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হওয়ার পর এটা এই বছর আসবে না, কারণ গত বছর চলে এসেছিল। পলিটিক হচ্ছে ধনতান্ত্রিক এবং গণতন্ত্রের সমন্বয়ে এক মিশ্র শাসন ব্যবস্থা। এরপরে দেখো, দাসপ্রথা কি? দাসপ্রথা একটি অনুমোদিত সামাজিক এবং আইনানুগত ব্যবস্থা। এ ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক কেনাবেচা চলতো এবং কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তি রূপে কাজ করতে বাধ্য থাকতো। আচ্ছা এরপরটা দেখো, এরপর হচ্ছে তোমাদের কত নাম্বার? 22 নাম্বার প্রশ্নটা, সাধারণ ইচ্ছা জিনিসটা কি? সাধারণ ইচ্ছা হচ্ছে জনগণের শুভ বা ভালো ইচ্ছার সমষ্টি। রুশুর মতো সাধারণ ইচ্ছা কি? যে ইচ্ছা সর্বদাই জনগণের কল্যাণ আনয়ন করে, সেটা হচ্ছে রুশুর মতো সাধারণ ইচ্ছা। এরপরে 24 নম্বর প্রশ্নটা দেখো, রুশুর সাধারণ ইচ্ছা কি? রুশুর সাধারণ ইচ্ছা হলো জনগণের ইচ্ছা। রুশুর সার্বভৌমত্ব শব্দের অর্থ কি? রুশুর সার্বভৌমত্ব শব্দের অর্থ হচ্ছে জনগণের সাধারণ ইচ্ছা। প্লুটোর মতে দার্শনিক রাজার গুণ কি? প্লুটোর মতে দার্শনিক রাজার গুণ হলো আদর্শ রাষ্ট্রের শাসনভার থাকবে দার্শনিক রাজার উপর। এদের প্রধান গুণ হলো প্রজ্ঞা, ক্ষমতার প্রতি এদের কোনো মোহ থাকবে না, পক্ষপাতিত্ব এদের কাছে অজানা থাকবে। এইবার তুমি 27 নম্বর প্রশ্নটা দেখো, সেন্ট টমাস একুইনাসের মতে আইন কি? প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে, একুইনাসের মতে প্রাকৃতিক আইন কি? সেন্ট টমাস একুইনাসের মতে ক্রিয়াকর্মের প্রকৃতি পদ্ধতি ও নিয়ম নীতি হচ্ছে আইন। তো এইভাবে করি আমি তোমাদের মূলত 48টা প্রশ্ন দিয়েছি। তো দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, এই 48টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো, কমপক্ষে 8টা থেকে 10টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। তবে আমি অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে তুমি 10টা প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। তারপরে যদি খুব প্রশ্ন কঠিনও করে ইনশাল্লাহ 8টা প্রশ্ন কমন পাবাই, তবে 10টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি। আচ্ছা, তো তোমরা যারা সম্পূর্ণ সাজেশনটা নিতে চাও, তো সম্পূর্ণ সাজেশনে তোমার ক বিভাগ থেকে 48টা প্রশ্ন পাবা, খ বিভাগ অর্থাৎ রচনা, গ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে মাত্র 15টা প্রশ্ন, সেটা তোমরা দেখেছো, এবং গ বিভাগ থেকে মাত্র 14টা প্রশ্ন। এই সাজেশনটা যদি তোমরা হুবহু অনুসরণ করো, অবশ্যই 100% প্রশ্নই তুমি ইনশাল্লাহ কমন পাবা। তাহলে যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারোনি, অবশ্যই আমার এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে 01925660999, এই নাম্বারটা তোমরা সরাসরি ইমোতে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা সরাসরি কল করতে পারো। তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি পিডিএফ ফাইলটা
পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তো ক্লাসটা শেষ করবো একটা বিজ্ঞাপন দিয়ে। তো বিজ্ঞাপনটা একটু দেখো। তো তোমরা যারা অনার্স তৃতীয় বছর থার্ড ইয়ারে পড়ো বা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তো তাদের দেখা যায় ইংলিশ কম্পালসারি নামে একটা বিষয় থাকে, অর্থাৎ ইংরেজি তোমাদেরকে পাস না করলে সার্টিফিকেটটা দেয় না। তো ডিগ্রি থার্ড ইয়ারে কিন্তু ইংলিশে ফেল করার কারণে দেখা যায় পাশের হার প্রতি বছর অনেক কম থাকে, দেখা যায় 50% কাছাকাছি পাশের হার থাকে। এটার একমাত্র কারণ হচ্ছে ইংরেজিতে ফেল। তো ইংলিশের জন্যই তোমাদের এই বিজ্ঞাপনটা। ডিগ্রি তৃতীয় বছর ইংরেজি আবশ্যিক আসলেই খুব কঠিন না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন, ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায়। তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01925660999। তো এখানে আমি বোঝাতে চেয়েছি তোমরা ইংলিশে যত দুর্বলই হও না কেন, আলহামদুলিল্লাহ আমার কাছে যদি পড়ো এক সুযোগেই পাস করে যাবে এবং ভালো ইংরেজি শিখতেও পারবা। তো তোমাদের অনেকের কিন্তু একটা প্রশ্ন থেকে, স্যার আমি তো ইংলিশে অনেক বেশি দুর্বল, আমি অনলাইনে শিখতে পারবো কি না? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি তোমাকে এমনভাবে শিখাবো তুমি অনলাইনে অনেক অনেক সহজভাবে শিখতে পারবা এবং অনেক ভালো রেজাল্ট তো করতে পারবে অবশ্যই, এবং ভালো শিখতেও পারবা। তো এখন আসলে কেন সেটা এত সহজে শিখতে পারবে, এটার কারণটা হচ্ছে তোমরা যারা চাকরিজীবী আসো বা যারা গৃহিণী আসো, তারা যে কোনো সময় পড়ার সুযোগ পাবা, পড়ার সুবিধাটা পাবা। এরপরে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আসো, যারা অনেক বেশি দুর্বল, যারা ব্যাচের মধ্যে পড়তে পারো না, তারা আমার কাছে অনলাইনে এককভাবে, অর্থাৎ শুধু তোমাকে এককভাবে ক্লাস করানো হবে, যার কারণে খুব সহজে তুমি ইংলিশটা শিখতে পারবা। এরপর আরেকটা বিষয় হচ্ছে তোমার, যেমন আমরা যে নোটগুলি দিব সেগুলির ভাষাগুলি অনেক সহজ থাকবে। তাই তুমি যদি অনেক দুর্বল হও না কেন তুমি খুব সহজেই নোটগুলো মুখস্থ করতে পারবে এবং ভালো করে শিখতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আজকে এতটুকু পর্যন্তই। আমি আবারও বলবো, তো তোমরা যারা নোটগুলি আমাদের এই সাজেশনটা নিতে যাচ্ছ, সাজেশনটা 01925660999 এই নাম্বারে তুমি যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ইমোতে যোগাযোগ করো বা সরাসরি কল করো। আমি তোমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে তোমাকে সাজেশনের PDF ফাইলটা পাঠিয়ে দিব। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।